বাজেটের রাঘব বোয়ালদের লুট করে খাওয়ার ব্যবস্থা করেছে সরকার, বললেন মির্জা ফখরুল। এদিকে অল্প সময়ের মধ্যে সরকারের বিদায় ঘণ্টা বাজবে, বললেন মান্না। জানাবো আমাদের সময় বাজেটের আগে ঝুলি নিয়ে কোনো অর্থমন্ত্রী বিদেশে ভিক্ষা চায়নি, সংবাদ সম্মেলনে কাদের। আরো জানাবো রংপুরে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নিহত 3। এবং সর্বশেষ জানাবো বেনজিরের পুকুরে প্রায় 600 কেজি মাছ চুরি করে বিক্রির চেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাজেটের রাঘব বোয়ালদের লুট করে খাওয়ার ব্যবস্থা করেছে সরকার, বললেন মির্জা ফখরুল। 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে রাঘব বোয়ালদের লুট করে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আমাদের এক সাংবাদিক বলেন ওবায়দুল কাদের গতকাল বলেছেন 15% কর দিয়ে কালো টাকা সাদা করা হবে, এটা নাকি মাছের টোপ। দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে, আসলে এটা হাস্যকর। আপনারা নিজেরাই এর সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন রাঘব বোয়ালদের লুট করে খাওয়ার ব্যবস্থা করেছে, প্রত্যেক বছর একই ব্যবস্থা করে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা ক্ষতি ছাড়া আর কিছুই করবে না। এসব কথা বলে একটা ধ্রুমজাল সৃষ্টি করে মানুষের সঙ্গে আর কতদিন প্রতারণা করবেন। সিরাজুল আলম খান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমাদের মুক্তির সংগ্রামের যে চালিকা শক্তি সেখানে তিনি কাজ করছেন। আমি ভিন্ন রাজনীতি করেছি, তিনি ভিন্ন রাজনীতি করছেন, কিন্তু তার যে অবদান সেটা কখনো অস্বীকার করা যাবে না। যারা অস্বীকার করতে চায় তারা আসলে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। বাংলাদেশের স্বাধীনতাকে বিকৃতি করা হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, একটি দল একজন ব্যক্তির অবদান ছাড়া আর কারো কোনো অবদান স্বীকার করতে চায় না। এজন্য তারা বাংলাদেশের স্বাধীনতার পেছনে যারা কাজ করেছে তাদের সবাইকে অবলীলায় অস্বীকার করে। শুধু অস্বীকার করে না, তাদের তারা ছোট করে কথা বলে। একই কারণে তারা জিয়াউর রহমানকেও সহ্য করতে পারে না। বাংলাদেশ একটি ভয়াবহ সংকটের মধ্যে পড়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যেখানে বাংলাদেশের অস্তিত্ব আজ প্রশ্নের সম্মুখীন, এমন একটি শাসক গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করে বসে আছে যারা দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন দূরে থাক, মুক্তিযুদ্ধের স্বপ্ন থেকে বহু দূরে বাংলাদেশকে ছিটকে ফেলে দিয়েছে। শাসক গোষ্ঠীর এখন মানুষের কল্যাণে কাজ করছে না, তারা শোষণ ও নির্যাতন করছে। অল্প সময়ের মধ্যে সরকারের বিদায় ঘণ্টা বাজবে, বললেন মান্না। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, অল্প সময়ের মধ্যেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে। এই সরকারের হাতে কোনো টাকা নেই, বাজেটের জন্য টাকা যোগান দেওয়ার ব্যবস্থা নেই, ডলার নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানির জন্য মানুষ এলসি করতে পারছে না। এই সরকার 5 বছর কিভাবে টিকবে? বাজেটের জন্য বিদেশে হাত পাততে হচ্ছে। এই সরকার দেশ চালাতে পারবে না। ভোটাধিকার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এই প্রতিনিধি সভায় মাহমুদুর রহমান মান্না আরো বলেন, পুলিশ, আর্মি, বিজেপি সহ সবকিছু নিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে। আওয়ামী চোর, বাটপার, লুটেরা তৈরির দল, তাদেরকে সর্বান্তকভাবে বর্জন করতে হবে। ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সাহায্যে তারা ক্ষমতায় টিকে আছে, কিন্তু জনগণ না থাকলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। চীন, রাশিয়া, ভারত সবাই সরকারের কাছে টাকা পায়। $100 বিলিয়ন ঋণ সরকারের, কিন্তু সরকারের কাছে কোনো টাকা নেই। মান্না বলেন, আমরা সবাই যুগপৎ আন্দোলনে আছি, চূড়ান্ত লড়াই করব। ক্ষমতায় গেলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। সবাই ঐক্যবদ্ধ হন, লড়াই করলে সরকার টিকতে পারবে না। বিশেষ অতিথির বক্তব্যে জুনায়েদ সাকি বলেছেন, দেশের জনগণ সরকারকে বিদায় দিতে মুখিয়ে আছে। সঞ্চয় ভেঙে মানুষ খাবার কিনেছে, অথচ সরকার গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়িয়ে দিচ্ছে। সরকারের লোক জনগণের সম্পদ চুষে বিদেশে পাচার করছে, আর সরকার তাদের পাহারা দিচ্ছে। বাংলাদেশে যত গুম খুন সব হয়েছে আজিজ ও বেনজিরের সময়। এখন ওবায়দুল কাদের বলেন, বেনজির, আজিজ তাদের লোক নয়, তারা সেনা ও পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে। সাকি আরো বলেন, এ বাজেট বেনজিরের বাজেট, বেনজির ও আজিজদের রক্ষা করা বাজেট। এ বাজেটে বৈধ আয়ের 30% আর দুর্নীতির টাকা 15% ট্যাক্স দিতে হবে। এ বাজেট জনগণের কোনো কাজে আসবে না। আমাদের সময় বাজেটের আগে ঝুলি নিয়ে কোনো অর্থমন্ত্রী বিদেশে ভিক্ষা চায়নি, সংবাদ সম্মেলনে কাদের। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত, সাহসী ও গণমুখী হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের সময় বাজেটের আগে ঝুলি নিয়ে কোনো অর্থমন্ত্রী বিদেশে ভিক্ষা চায়নি। কাদের বলেন, চতুর্মুখী চাপ সামলাতেই এমন
জনবান্ধব বাজেট। এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী, নির্বাচনী ইশতেহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশকে এগিয়ে নিতে এবারে বাজেট। কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, 15 বছর আগের বাংলাদেশ ও 15 বছর পরে উন্নয়নের অর্জনে আকাশ পাতাল পার্থক্য। এই বাজেট এবার গতবারের কিছু বেশি। সেটা আমরা বলেছি কি কারণে? বিএনপি আজকে বড় বড় কথা বলে, অর্থ পাচারের কথা বলে, কালো টাকার কথা বলে, দেশকে গিলে খাওয়ার কথা বলে। তিনি আরো বলেন, তাদের বাজেট সর্বশেষ ছিল 68,000 কোটি টাকা। তারপরও বাজেটের আগে সাইফুর রহমানকে বিশ্বের অর্থনীতি বিভিন্ন ফোরামে, প্যারিসের কনসোর্টিয়াম ফোরামে দৌড়াতে হয়েছিল ভিক্ষার ঝুলি নিয়ে। আমাদের সময় ভিক্ষার ঝুলি নিয়ে বাজেট পূর্ববর্তী সময় কোনো অর্থমন্ত্রী বিদেশ গিয়ে ভিক্ষা যায়নি। বিএনপির আমলে 40% মানুষ দারিদ্র সীমার নিচে ছিল উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার 18% আর অতি দরিদ্র 6% নামিয়ে এনেছে। বাংলাদেশ এখন শুধু ডালে ভাতে নয়, পুষ্টি উন্নয়নের স্বয়ংসম্পূর্ণ। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও এর মধ্যে অন্যায় অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রংপুরে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ নিহত 3। রংপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা 2টার দিকে গঙ্গাচড়া থানায় খয়লা গঞ্জিপুর চেয়ারম্যান মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নীলফামারীর জলঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস এবং রংপুরের পাগলাপীর থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি অটোরিকশা খয়লা গঞ্জিপুরের চেয়ারম্যান মোড় এলাকায় এলে 2 যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা মেহেরুল ইসলামের ঘটনাস্থানেই মৃত্যু হয়। এ সময় বাসে হেলপার সহ কয়েকজন গুরুতর আহত হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয় লোকজন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই দিবারানী সরকার ও রিমো আক্তারের মৃত্যু হয়। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বলেন, বাস অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলে 1 জনের মৃত্যু হয়। আবার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে পাঠানোর পথে আরো 2 জনের মৃত্যু হয়। বেনাজিরের পুকুরে প্রায় 600 কেজি মাছ চুরি করে বিক্রির চেষ্টা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনাজির আহমেদের মালিকানাধীন সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের পুকুর থেকে মাছ চুরির চেষ্টা হয়েছে। আদালতে কোর্ট করা রিসোর্টটি পুকুর থেকে চুরির এই চেষ্টা হাতে নাতে ধরে ফেলে দুর্নীতি দমন কমিশন। জব্দ করা হয় প্রায় 600 কেজি মাছ। এই ঘটনায় মামলা হয়েছে। গোপন সংবাদ পেয়ে দুদকের গোপালগঞ্জ সম্মিলিত জেলা কার্যালয়ে অভিযান চালিয়ে শনিবার ভোর 5টার দিকে মাছগুলো জব্দ করে। দুদকের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম এই অভিযান চালায়। রিসোর্টের মৎস্য হ্যাচারি কর্মকর্তা শফিকুল ইসলামকে আসামি করে মামলা করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন সোহেল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন, বেনাজির আহমেদের ক্রোক ও ফ্রিজ কেটো সম্পদের রিসিভার নিয়োগ প্রক্রিয়া চলমান। ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে রিসোর্টের ভেতরে পুকুরের মাছ সহ বিভিন্ন সম্পদ চুরি হওয়ার খবরে গোপালগঞ্জে দুদকের একটি টিম রিসোর্টে অভিযান চালায়। সেখানে মাছ ধরার প্রমাণ পাওয়া যায় ও 555 কেজি তেলাপিয়া মাছ, 37.50 কেজি কাতলা মাছ জব্দ করা হয়। অন্যদিকে গোপালগঞ্জ দুদক অফিস সূত্রে আরো জানা যায়, দুদক টিম আসার খবর পেয়ে আসামি সহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়। মাছ ধরার কাজে নিয়োজিত জেলেদের জিজ্ঞাসাবাদে জানায়, রিসোর্টের মৎস্য হ্যাচারি কর্মকর্তা শফিকুল ইসলামের নির্দেশে তারা মাছ ধরেছেন। মাছ পচনশীল বিধায় সেখানে উপস্থিত গোপালগঞ্জের জেলার সদর উপজেলার সহকারী কমিশনার ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাদের সহযোগিতা জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ মাছ উপস্থিত মৎস্যজীবীদের মধ্যে নিলাম বিক্রি করে 83,754 টাকা সরকারি খাতে জমা দেওয়া হয়েছে। অনুসন্ধানের অংশ হিসেবে ইতিমধ্যে বেনাজির আহমেদকে 6 জন ও স্ত্রী জিশান মির্জা ও 2 মেয়েকে 9 জন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। এই মধ্যে বেনাজিরকে সময় দিয়ে 23 জন হাজির হওয়ার জন্য আবার চিঠি দিয়েছে দুদক। তবে ধারণা করা হচ্ছে তারা দেশে নেই, যদিও দুদক থেকে বিদেশে যাত্রা কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। বিভিন্ন সূত্রে জানা যায়, বেনাজির ও তার পরিবারের সদস্যদের নামে জব্দ জমি বিক্রি হস্তান্তর বন্ধ হয়ে আদালতে আদেশের কপি সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে। জমি অন্য কারোর নামে যাতে নামজারি না করা হয় সেজন্য আদালতের রায়ের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট এসিলেন্ট অফিসে পাঠানো হয়। এছাড়া কোম্পানির মালিকানা হস্তান্তর বন্ধে যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তরে আদালতে এই আদেশ পাঠানো হয়। একই সঙ্গে ব্যাংকে জমা থাকা টাকা উত্তোলন বন্ধে অবরোধের আদেশ সোনালী ব্যাংক সহ সংশ্লিষ্ট অন্য ব্যাংকে পাঠানো হয়েছে। দুদক গত 22 এপ্রিল বেনাজির, তার স্ত্রী জিশান মির্জা, 2 মেয়ে ফারিন রিশতা বিনতে বেনাজির ও তাসিন রাইসা বিনতে বেনাজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের
পুলিশের বিশেষ অনুসন্ধান টিম অভিযোগটি অনুসন্ধান করেছে। অন্য দুই সদস্য হলেন সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নুল আবেদিন। গত 21শে এপ্রিল প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদকে আবেদন করেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। ওই অভিযোগ সূত্রে জানা যায়, অবসর গ্রহণের পর দেখা গেছে বেনজির আহমেদ তার স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছে, যা তার বৈধ আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে অসম। বেনজির তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছে। এর মধ্যে 6টি কোম্পানি, রাজধানীর উচ্চবিত্ত এলাকায় দামি ফ্ল্যাট ও বাড়ি, বেস্ট হোল্ডিং এর শেয়ার, 5 স্টার হোটেলের লা মেডিটিয়ান ঢাকার শেয়ার, গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট, সেন্ট মার্টিন দ্বীপে 418 ডিসি মেলের বিশাল জমি। এসব সম্পদ বেনজির তার স্ত্রী ও কন্যাদের বৈধ আয়ের তুলনায় অনেক বেশি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।